132 আসার কথা। আচ্ছা যারা করছো তারা তো বোর্ডের, আচ্ছা কথা বলিও না, যারা করছো তারা তো করছো, যারা করো নাই তারা একটু বোর্ডে তাকাও। এই ম্যাথ পারা উচিত ছিল। দেখো এই চ্যাপ্টারের উপর তোমাদের আগামীকালকে এক্সাম হবে। আগামীকালকে তো শনিবারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা কালকে দিবা না নেক্সট শনিবারে, শুক্রবারে? শুক্রবারে। আচ্ছা নেক্সট শুক্রবারে তাহলে এক্সাম দিও। দেখো কি বলছে, এই যে তরঙ্গ যেটা আছে, এই তরঙ্গ দ্বারা উৎপন্ন শব্দ হাসপাতালের জন্য ক্ষতিকর হবে কিনা জিজ্ঞেস করছে। এখন বলো হাসপাতাল কিংবা অন্যান্য যে কোনো কিছুর জন্য ক্ষতিকর শব্দ কত ডেসিবেল হয়? 120 ডেসিবেল হয়। বুঝতে পারছো? তো আমরা এইটা বের করার ওইটা কি ছিল বলতো, বিটা ইকুয়াল লগ 10 বেস আই বাই আই নট। আই নটের ভ্যালু কত ছিল? 10 ইনভার্স মাইনাস 12 ছিল, তাই না? এখন আমাকে কি বের করতে হবে? আইটা বের করতে হবে। আই কি? এই যে তরঙ্গ যেটা আছে এই তরঙ্গের তীব্রতা। তীব্রতার সূত্রটা কি ছিল? 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। দেখো আমরা মেনলি একটা তরঙ্গের ইকুয়েশন থেকে এ পাবো, এফ পাবো, ভিটা পাবো। আর 2 পাই স্কয়ার তো ধ্রুবক, আর এখানে রোটা কোশ্চেনে দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এই তরঙ্গের ইকুয়েশন থেকে আমরা এ, রো, ভি এই তিনটা বের করার ট্রাই করি। কথা বলিও না কেউ। দেখো আমাদের মেইন যে তরঙ্গের ইকুয়েশন কি ছিল বলো তো? আদর্শ তরঙ্গের সমীকরণ কি ছিল? হ্যাঁ হ্যাঁ, রো কোশ্চেনে দেওয়া আছে। এফ লাগবে আর কি, এ এফ বি লাগবে। আচ্ছা তোমাদের আদর্শ তরঙ্গের সমীকরণটা কি ছিল এইটা বলো। এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, তাই না? তাহলে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আগে কি করতে হবে? এই ফরম্যাটে নিতে হবে। তো এই ইকুয়েশনটা লিখো, y ইকুয়াল 0.5 গুণ 10 ইনভার্স 2 সাইন 120 16 পাই টি মাইনাস 0.6 এক্স। এখন আমাকে বলো, শিশির বলো, এইটার সাথে এটার পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে আদর্শ সমীকরণ, এই ইকুয়েশনটা আমার কোশ্চেনে দেওয়া আছে। এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছ? এ আছে সাইন আছে 2 পাই বাই ল্যামডা। দেখো 2 পাই বাই ল্যামডার এখানে সামথিং আছে, তাই না? আর ভি আছে, এই যে টি এর সাথে একটা সহগ থাকে এটাও আছে, কিন্তু এক্স এর সহগ এখানে কত? 1। কিন্তু আমার যে ইকুয়েশন দেওয়া আছে এখানে কি এক্স এর সহগ 1 আছে? না। তাহলে আগে তোমাকে কি করতে হবে? এক্স এর সহগটা 1 বানাইতে হবে। তাহলে এক্স এর সহগ 1 বানাইতে হলে তোমাকে কি করতে হবে? 0.16 কমন নিতে হবে। তাহলে চলো আমরা কমন নেওয়ার ট্রাই করি। 0.5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 2 সাইন 120। দেখো 0.6 তুমি কমন নিয়ে নিতেছো, মানে ব্র্যাকেটের ভিতরে নিয়ে বাইরে নিয়ে আসতেছো 0.6। এখন এর মধ্যে কি 0.6 আছে? ও 16 আছে? নাই। তাহলে আমাকে কি করতে হবে? 16 পাই বাই 0.16 ইন্টু টি মাইনাস এক্স। এটা কি বুঝছো সবাই? আমি কি করছি, এখান থেকে 0.16টা কমন নিছি। তো এখান থেকে কমন নেওয়া নাকি তুমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতেছো, এর থেকেও কমন নিয়ে নিছো, তার মানে এর কাছে তো নাই, তো এটা দিয়ে ভাগ দিয়ে দিছো। বুঝছো এইটুকু? তো এখন দেখো আমরা এই যে এইটা ছিল আদর্শ সমীকরণ, আর এইটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া সমীকরণ। এই দুইটা সমীকরণ একটু কম্পেয়ার করো। কম্পেয়ার করে এ এর ভ্যালু কত বলো তো? বলো, এই দুইটা সমীকরণ কম্পেয়ার করে এর ভ্যালুটা বলো। 0.5 ইন্টু 10 ইনভার্স 2। এরপর আসো 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা এর ভ্যালু কত? তুমি বলো তো দেখি 2 পাই বাই ল্যামডা এর ভ্যালু কত? এখানে এই দুইটা সমীকরণ দেখে বলো, তুমি বলো। হ্যাঁ এই দেখো, তোমার সাইনের পরে ব্র্যাকেটের আগে যা আছে পুরোটাই কি 2 পাই বাই ল্যামডা। এই যে এটুকু হবে কত? 2 পাই বাই ল্যামডা 120 গুণ 0.16। তাহলে এখান থেকে আমরা চাইলে ল্যামডাটা বের করতে পারি। ল্যামডা সমান কত হবে? 2 পাই বাই 120 গুণ 0.16। তাহলে ল্যামডা এর ভ্যালু পেয়ে গেছি। আমার কি কি একটা কথা আছে, ল্যামডা এর মান আছে 0.32, এটা নিলে একটা ভ্যালু আসে, 0.327 নিলে আরেকটা ভ্যালু আসে। তুমি পুরোটাই নাও, এগুলো তো সেনসিটিভ ভ্যালু, তাই না? পুরোটা নিয়ে কাজ করো, এটাই রেখে দাও, ল্যামডার ভ্যালু এটাই রেখে দাও, সমস্যা আছে? তারপরে তোমার এখানে ভি এর ভ্যালু কত হবে বলো তো একটু? ভি বলো, তুমি বলো, বলো ভি কত হবে এখানে? এই দুইটা সমীকরণ দেখো, ভি কত? বোর্ড কি দেখতেছো না? তুমি এই বেঞ্চে এসে বসো।
অন্য কেউ বলো তো ভি এর ভ্যালুটা কত হবে? মেহেদি বলো ভি এর ভ্যালুটা তো। হ্যাঁ দেখো টি এর সাথে যা আছে পুরোটাই কি ভি না? দেখো এই যে টি এর সাথে ভি আছে, তার মানে এখানেও টি এর সাথে ভি, তাহলে ভি ইকুয়াল কত? 16/π/0.16। তাহলে আমরা এ পাইছি, ল্যামডা পাইছি, আর ভি পাইছি। এই তিনটা তো পেয়ে গেছি, আমার কি এই তিনটাই লাগতো? এ, ভি ও এফ লাগবে। আচ্ছা আমরা এবার এফটা বের করি। আমরা কি জানি? ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল কি পাবো? ভি বাই ল্যামডা। বুঝতে পারছো? তো এখান থেকে চাইলে আমরা ভি জানি, ল্যামডা জানি, তো এখান থেকে এফটা পেয়ে যাব। বুঝতে পারছো? তো এবার তোমরা আইটা বের করো। আই এর সূত্রে 2π² a² f² রো ভি। দেখো সবকিছুর ভ্যালু আমরা বের করছি, বের করে এখানে বসায় দিলে আইটা পেয়ে যাব। আইটা কত আসছিল? 184311.23। এটা তো এইখানে খেয়াল করো আইও পেয়ে গেছে। তাহলে বিটার সূত্র কি হবে? বিটা সমান লগ 10 বেস আই বাই আই নট 18431123 ডিভাইডেড বাই আই নট এর ভ্যালু 10⁻⁻12। কত আসে এটা? 13.283। আমরা কি বলছিলাম এইটা কোন এককে আসবে? বেল এককে আসবে। ডেসিবেলে নেওয়ার জন্য 10 দিয়ে গুণ করা লাগবে। না আগে দেখাবা। বই তো ওইভাবে দেওয়া আছে e টু log 10 বেস ওটা বাকি। তুমি দেখাই তো এখান থেকে সমস্যা আছে। অ্যাডমিশনে তুমি যা ইচ্ছা করো, এইচএসসি তে তোমাদের কলেজে একটু থেকে একটু হলে নাম্বার কেটে দেয়। তাহলে কত আসছে? 132 ডেসিবেল। তুমি শুনতে পারবা। তোমার জন্য ম্যাক্সিমাম যেটা শ্রুতি মধুর বলা যায় না, তোমার জন্য সমস্যা হবে না। এরকম কত বলো তো? 120 ডেসিবেল ছিল, ইজ গ্রেটার দেন 120 ডেসিবেল। তাহলে হাসপাতালে সমস্যা সৃষ্টি করবে। যদি ভেজে এখানে 16 কে ওমেগা ধরি, যদি এখানে এই ফর্মুলা 8000 না না, এখানে ঝামেলা আছে। ওমেগা ধরলে ঠিক এটাই আসে। না, ওমেগা ধরলে সূত্র কি ছিল? y সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা ছিল না? তো তুমি এখানে x তো নাই, আছে এ সাইন মানে a sin ওমেগা টি মাইনাস এক্স kx, তাই না? তো ওখানে কে কি ছিল? কে 2 বাই ল্যামডা। এখানে এটা এখানে 120 ছিল, ওইটার ক্ষেত্রে এখানে কিছু ছিল না তো। তুমি এইটা যে ইকুয়েশন হ্যাঁ 172 হবে কেন? অ্যানসার কত ছিল? হ্যাঁ অ্যানসার প্রথমটাই ঠিক ছিল। এটা কত ছিল? 84 মানে আপনি যাই দেন 170 72 আসছে 32। তাহলে লিখো 172। ওইটাও তো আলটিমেটলি সমস্যা সৃষ্টি করবে। আপনি কোন 172 এল 172 ক্যালকুলেশন কর। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসে। বুঝতে পারছো? তো তোমরা যারা আগে পড়ো নাই, চ্যাপ্টারটা একটু দেখে নিও ইউটিউব থেকে। আচ্ছা চলো এবার আমরা আজকে নতুন একটা টপিক করব। টপিকটার না, আমাদের ছোট ছোট দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে টানাতার, আর একটা হচ্ছে তোমার মূল সুর উপসুর, এগুলো আর কি, বদ্ধ নল খোলা নল, এগুলা খুব একটা কোশ্চেনে আসে না। হ্যাঁ এগুলো আসে না বললে, এই যে বদ্ধ নল খোলা নল এটা কোনোবার পরীক্ষায় আসে না, তো এটা সবাই ইগনোর করে যায়। এইবার এইচএসসি তে 26 ব্যাচ এটা দিচ্ছে ফার্স্ট পেপার, যদিও এক্সাম মনে হয় আরেকবার হবে, তাই না? না হ্যাঁ, সব পুরো বাংলাদেশে আরেকবার হবে ফার্স্ট পেপার মনে হয়, বলছিল না। আচ্ছা এবার আসো টানাতার। দেখো টানাতার জিনিসটা কি, তুমি ধরো এরকম একটা লম্বা তার নিছো, একটু বোর্ডে তাকাও। এরকম একটা ধরো এই টপিক থেকে এমসিকিউ আসে পরীক্ষায়, একটু ভালোভাবে দেখো। এরকম একটা ধরো লম্বা তার নিছো, বুঝতে পারছো? তো লম্বা তার নিয়ে তোমরা কখনো এটা দেখছো কিনা এক্সপেরিমেন্টে, এদিক দিয়ে যদি এভাবে হালকা একটু টান টান করে রাখতে হয়, এটাকে টান টান করে রেখে এই তারটাকে যদি এইভাবে একটু টেনে ছেড়ে দাও,
তারটা এই যে এরকম করে করে ফেলবে, তরঙ্গের মতো সৃষ্টি করবে আর কি। এটা কি কখনো খেয়াল করছো? আচ্ছা যাই হোক, যদি খেয়াল না করে থাকো এখন দেখো, এটা তুমি একটা তার নিছো, তারটাকে এইভাবে টান টান করে রাখছো। তো টান টান করা তারটাকে তুমি কি করছো, মাঝখান দিয়ে এইভাবে একটু ফোর্স দিয়ে ছেড়ে দিছো। তো ছেড়ে দিলে কি হবে, এরকম তরঙ্গের মতো তৈরি করবে এইটা, বুঝছো? তো খেয়াল করো, এইটা তো আমরা বাস্তব ক্ষেত্রে এরকম টান টান করে ধরে রাখতে পারি। আর আমরা যখন প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা একটা মেশিন ইউজ করি, বুঝতে পারছো? তো মেশিনটা থাকে হচ্ছে এইরকম, প্রথমে এখানে আরেকটা এখানে থাকে এরকম, এখানে তোমার একটা তার ঝুলানো হয়, তার ঝুলাই এখানে একটা ভর দেওয়া হয়। দেখো, প্রথমে এখানে একটা ধরো, এটা হচ্ছে তারটাকে বেঁধে রাখার জন্য, আর এখানে একটা পুলি অ্যাড করা হয়। তো এই ভরটা কেন অ্যাড করা হয়, খেয়াল করো, ভরটা অ্যাড করলে এই যে তারটা আছে, তারটাকে টান টান করে ধরে রাখা লাগে। এখন আসো, আমরা যখন হাত দিয়ে ধরবো, তারটাকে তো হাত দিয়ে আমরা টান টান করে ধরে রাখতে পারবো, কিন্তু এখানে তুমি যখন এখানে তারের এক প্রান্ত এখানে বেঁধে দিবা, আরেক প্রান্তকে টান টান করে ধরে রাখার জন্য এই সাইডে একটা ভর না দিলে হবে? ধরো এই সাইডেও তো কাউকে এভাবে টেনে ধরে রাখতে হবে, তো তুমি তো হাত দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। তো কি করবো, আমরা এখানে একটা ভর ঝুলাই দিব, বুঝতে পারছো? তা আমরা ধরি সম্পূর্ণ যে তার আছে, সম্পূর্ণ তার এই যে এম সহ, মানে এই ভর সহ সম্পূর্ণ তারের ভর হচ্ছে এম ধরি। তাহলে খেয়াল করো, সম্পূর্ণ তারের ভর এম। তাহলে বলো একক দৈর্ঘ্যের, ধরো এই সম্পূর্ণ তার যেটা আছে, এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে আমরা কি বলতে পারি, এল দৈর্ঘ্যের তারের ভর হচ্ছে এম। তাহলে একক দৈর্ঘ্যের তারের ভর কি বলতো, এম বাই এল হবে। হ্যাঁ, সম্পূর্ণটাই, যে এটা একেবারে এই সম্পূর্ণ সিস্টেমে যতটুকু আছে পুরোটার ভর আমরা ধরলাম হচ্ছে এম। তাহলে এল দৈর্ঘ্যের তারের ভর হচ্ছে এম, একক দৈর্ঘ্যের তারের ভর কি এম বাই এল। এখন আসো, এই এম বাই এল যেটা আছে এটাকে বলা হচ্ছে মিউ। মিউ সমান কি বলতো, এম বাই এল। আচ্ছা, এইখানে তুমি এটাকে এম দিও না, এটাকে ধরো অন্য আরেকটা ভর দাও, ধরো এম ওয়ান দাও। আর এমটা হচ্ছে শুধু তারটার ভর, একটু ভুল করছি, এমটা হচ্ছে শুধু তারের ভর, ভর শুধু তারের ভর, বুঝছো? তো এল দৈর্ঘ্যের তারের ভরটা আমরা ধরছি এম, একক দৈর্ঘ্যের তারের ভর কি হবে, এম বাই এল। বুঝতে পারছো এটা? এখন আসো, এখানে যে তরঙ্গ তৈরি হয় একটা, এই তরঙ্গটা তোমার খেয়াল করো, তুমি একটু মোটা রশি নিয়ে যদি এইভাবে অনেক ফোর্স দিতে হবে না, এরকম তোমার তরঙ্গ তৈরি করতে হবে, তাহলে তুমি একটা রাবারের কথা চিন্তা করো, রাবার হয় কি পাতলা, তো রাবারের ক্ষেত্রে তুমি কম ফোর্স দিলেই কিন্তু এরকম তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। তাহলে এখানে যে তরঙ্গটা তৈরি হলো, তরঙ্গের যে ভ্যালোসিটি হবে, ভ্যালোসিটি ভরের ব্যস্তানুপাতিক, ভর যত বেশি হবে তরঙ্গের ভ্যালোসিটি তত কম হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো, ভি ব্যস্তানুপাতিক 1/√মিউ। বুঝতে পারছো এটা, ভি ব্যস্ত, হ্যাঁ দেখো এখানে আমরা এটা বলতে পারি কিনা বলো, দেখো তোমার এই যে তার যেটা আছে, তারের ভর যত বেশি হবে তরঙ্গের ভ্যালোসিটি তত কম হবে, বুঝতে পারছো? তার মানে ভর আর ভ্যালোসিটি কি হয়, ব্যস্তানুপাতিক। এখন খেয়াল করো, এই মিউটা কি ছিল, একক দৈর্ঘ্যের ভর, তাহলে মিউটাকেও আমরা কাইন্ড অফ ভর বলতে পারি না? মিউটা তো একক দৈর্ঘ্যের ভর। দেখো এল যদি 1 মিটার হয়, তাহলে মিউ সমান কি এম না? তাহলে মিউও কি কাইন্ড অফ মাস। তাহলে আমরা কি বলতেছি, ভ্যালোসিটি আর মাস ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, ভ্যালোসিটি আর মিউটাও তাহলে ব্যস্তানুপাতিক হবে। তাহলে এগুলো ডাইরেক্ট ব্যস্তানুপাতিক হয় না, এটা হয় হচ্ছে ভি সমানুপাতিক 1/√মিউ হয়, বুঝছো এটা? এখন আসো, তুমি এই রশিটাকে যত বেশি টান টান অবস্থায় ধরে রাখতে পারবা, তোমার ভ্যালোসিটিটা তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি সমানুপাতিক √টি। এই টিটা হচ্ছে টান বল, বুঝতে পারছো? টিটা কি বলতো, টান বল। তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লিখা যায়, ভি সমানুপাতিক √টি/মিউ। এখন খেয়াল করো, সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য একটা ধ্রুবক আনা লাগবে, তাহলে ভি সমানুপাতিক 1/2L ইন্টু টি/মিউ, এটা হচ্ছে ধ্রুবকটা। এটা একটু মুখস্থ রাখবা টান বলের ক্ষেত্রে। টান বল বুঝতে আসলো, হুম, টান বল
এই যে টান বলটা কি? টান বলটা তুমি এই যে এখানে ধরে রাখছো না, তো ধরে রাখলে এখানে একটা দেখো এই সাইডে একটা টান বল কাজ করবে, এই সাইডে একটা টান বল কাজ করবে না, এই টান বলটাই এখানে নিস, বুঝছো? আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, এই 1/12টা হবে না, এখানে ধ্রুবকটা হবে হচ্ছে 1। মানে ধ্রুবকটা তুমি কে দিতে পারো, তাহলে v সমান k এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 যদি হয় √t/μ, তাহলে k সমান 1। তাহলে এই সূত্রটা একটু মুখস্থ রাখবা। আচ্ছা এইটুক গেল। এবার আমরা আরেকটা ইকুয়েশন দাঁড় করাবো এখান থেকে। ওই তুলছে এইটুকু সবাই? দেখো এইটা ছিল আমাদের যে রশিটা ছিল, সেই রশিটা হচ্ছে এইটা। ধরো এখানে তোমার লুপ তৈরি হয়েছে, যে এরকম কয়েকটা লুপ তৈরি হয়েছে, এই যে একটা, এখানে কয়টা লুপ আছে বলো তো? 3টা লুপ আছে। এখন আমাকে এইটুকু বলো, এই যে এখান থেকে এখানে দৈর্ঘ্যটা কি, কতটুকু দৈর্ঘ্য? ল্যামডা। তাহলে আমাকে বলো ল্যামডা দৈর্ঘ্যে কতটা লুপ আছে? 2টা লুপ আছে। তাহলে 2টা লুপের দৈর্ঘ্য কতটুকু হয়? ল্যামডা। তাহলে একটা লুপের দৈর্ঘ্য কতটুকু হবে? ল্যামডা/2। তাহলে n সংখ্যক লুপের দৈর্ঘ্য, ধরো এখানে টোটাল লুপ আছে হচ্ছে n সংখ্যক। আচ্ছা এখানে n এর ভ্যালু কত বলো তো? n এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে n এর ভ্যালু 3 হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তো n এর ভ্যালু আরো বেশি কম হইতে পারে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি n সংখ্যক লুপ তৈরি হচ্ছে। তাহলে nটা লুপের দৈর্ঘ্য কত হবে? n λ/2। এখন আমরা ধরে নিছি এই যে যে রশিটা আছে, রশিটার দৈর্ঘ্য কত ছিল? l ছিল না? বুঝতে পারছো? এখন রশির দৈর্ঘ্য যদি l হয় এবং এখানে n সংখ্যক লুপের যে দৈর্ঘ্য পাইছি, দেখো এটা আলটিমেটলি রশির দৈর্ঘ্যের সমান হবে। তাহলে আমরা l সমান কি লিখতে পারি? n λ/2। বুঝছো এটা? তাহলে এখান থেকে ল্যামডা সমান কি লেখা যায়? 12/n। কারো কি এটুকুতে প্রবলেম আছে? এবার খেয়াল করো, আমরা ল্যামডা পেয়ে গেছি আর ভি পেয়ে গেছি, ল্যামডা পেয়ে গেছি। এখন আমরা কি জানি বলতো? ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ এর ভ্যালু কি পাবো? v/λ। তাহলে ভিও জানি, ল্যামডাও জানি, ভ্যালুটা বসায় দাও। তাহলে ভি হচ্ছে √t/μ আর ল্যামডা এর ভ্যালু হচ্ছে √12/n। তাহলে এফ সমান কি আসলো? n/12 ইন্টু √t/μ। তাহলে এই 3টা সূত্র মনে রাখবা। টানা তারের ক্ষেত্রে তোমার ভি এর সূত্র কি? √t/μ, আর ল্যামডার সূত্র কি? 12/n, এফ এর সূত্র হচ্ছে n/12 ইন্টু √t/μ। এখানে মিউ এর পরিচয় কি ছিল বলতো? একক দৈর্ঘ্যের ভর। আর টি এর পরিচয় টান বল। আর এন এর পরিচয় কি? কয়টা লুপ তৈরি হচ্ছে সেটা। বুঝছো? হ্যাঁ, কোশ্চেনে তোমার এফ বের করতে বললে টান বল অবশ্যই দেওয়া থাকবে, মিও দেওয়া থাকবে, এনও দেওয়া থাকবে, এলও দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, তোমার ওখান থেকে বের করা লাগবে। আচ্ছা এবার চলো আমরা একটা ম্যাথ করব। এগুলো কি বুঝবো? সবাই কি বুঝছো এগুলা? আচ্ছা যারা নতুন চ্যাপ্টার আজকে দেখতেছো তারা হয়তো বুঝবে না, না বুঝলেও সমস্যা নাই, ভিডিও দেখলে পরে বুঝবে আর কি। আচ্ছা এখানে দেখো লাস্ট পেজে যাও, একেবারে 49 নাম্বার পেজে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু পড়ো। 16 মিটার দীর্ঘ টানা তারে আর কম্পন সৃষ্টি করতে পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হলো। তার মানে তোমার এখানে একটা টানা তার আছে, টানা তারটার দৈর্ঘ্য কত দেওয়া আছে কোশ্চেনে বলো তো? 16 মিটার। তো এখানে খেয়াল করো কি বলছে? আর কম্পন সৃষ্টি করতে পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হলো। মানে এখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এবং এখানে খেয়াল করো ফোর্স অ্যাপ্লাই করলে একটা তরঙ্গ সৃষ্টি হবে। তো তরঙ্গটার সমীকরণটা দেওয়া আছে। সমীকরণ কি দেওয়া? y সমান 2 sin π
30t মাইনাস এক্স বাই 4। এই ইকুয়েশনটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, সকল রাশি এসআই এককে প্রকাশিত, উদ্দীপকে বর্ণিত 30তে আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এখানে তোমাকে কি জানতে চাইছে বলো তো? কয়টা লুপ তৈরি হবে সেটা বের করতে বলছে, এন এর ভ্যালুটা বের করতে বলছে না? বুঝছো কি সবাই এটা? দেখো কোশ্চেনটা একটু পড়ো তাহলেই বুঝবা। কি বলছে দেখো, উদ্দীপকে বর্ণিত 30তে আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ তৈরি হবে কিনা। তাহলে তোমাকে এন এর ভ্যালু বের করতে হবে। এন এর ভ্যালু যদি জোড় আসে তাহলে বলবা জোড় সংখ্যক লুপ তৈরি হয়েছে। বুঝছো? তো এন এর সূত্রটা কি ছিল একটু দেখো তো তোমরা আগের পেজ থেকে। এন সমান 12 বাই ল্যামডা, এটা ছিল না? তাহলে এন বের করতে হলে এল লাগবে আর ল্যামডা লাগবে। এলটা তো কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে আর কি লাগবে বলতো? ল্যামডাটা বের করতে হবে। তাহলে ইকুয়েশনও তো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা ল্যামডাটা বের করব। বুঝতে পারছো? তাহলে এখন আসো আমরা ল্যামডাটা কিভাবে বের করব। এটাকে আমরা আগে আদর্শ সমীকরণে নিতে হবে। আদর্শ সমীকরণটা কি ছিল? ওয়াই সমান এ সাইন বলো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা আর এটার মধ্যে পার্থক্য কোথায় কেউ বলতে পারবা? দেখো এখানে এক্স এর সহগ কত? 1, আর এখানে এক্স এর সহগ 1/4। তাহলে এখান থেকে আগে 1/4টা কমন নিয়ে নিতে হবে। তাহলে কি পাবা? y সমান 2 sin পাই গুণ 1/4। এখন খেয়াল করো, তুমি এখান থেকে 1/4 তো নাই, তাহলে এখানে 30t/1/4 দাও মাইনাস এক্স। বুঝছো এটা সবাই? তাহলে এটা কি হবে? 2 sin পাই/4 120t মাইনাস এক্স। এখন এখানে বলো ল্যামডাটা আমরা কিভাবে বের করব? এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করো। দেখো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল পাই/4। দেখো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল কি হতে হবে? পাই/4। তাহলে এটা কাটা, ল্যামডা ইকুয়াল কত হবে? 8 মিটার। এখন আসো n এর ভ্যালু কত হবে? n ইকুয়াল 2l বাই ল্যামডা। 2 গুণ l এর ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 60, ল্যামডা এর ভ্যালু হচ্ছে 8। তাহলে খেয়াল করো কয়টা লুপ তৈরি হচ্ছে? 4টা লুপ। জোড় সংখ্যক লুপ তৈরি হবে? হবে। কারো কি প্রবলেম আছে এটাই? দেখো এটা একটা বোর্ডের কোশ্চেন আসছিল, কোশ্চেন নরমালি ইজি হয়। এটা কি সবাই তুলছো? আচ্ছা, আমাদের আর ছোট্ট একটা টপিক বাকি আছে, ওইটা একটু শেষ করি। আচ্ছা, এখন পড়বো হচ্ছে বদ্ধ নল ও খোলা নল। দেখো এই টপিকটা বোঝার জন্য তোমাদের স্থির তরঙ্গ কিংবা বিট এখান থেকে কিছু কনসেপ্ট জানা থাকা লাগবে। মেনলি স্থির তরঙ্গের কনসেপ্টটা জানা থাকা লাগবে। বুঝতে পারছো? তো যাদের স্থির তরঙ্গের কনসেপ্ট জানা নাই তারা হয়তো এই টপিকটা কম বুঝবা, হয়তো বুঝবা না, তো একটু তাকায় থাকো, কিছু দরকার নেই। দেখো প্রথমে আমরা পড়বো হচ্ছে বদ্ধ নল। বদ্ধ নলের উদাহরণ কি হইতে পারে বলো তো? তোমরা কি ওই যে লাম্বা বাঁশি বাজে যে ওই বাঁশি দেখছিলা? তো বাঁশিগুলা কি হয়, এই এক প্রান্ত থেকে তো ফু দেয়। ফু যখন দেওয়া হয় বাকি ইগুলা কিন্তু বেশিরভাগ, এখানে ছিদ্র থাকে অনেকগুলা, বেশিরভাগ ছিদ্র কিন্তু বন্ধ করে রাখে হাত দিয়ে। আর কিছু কিছু বাঁশি দেখবা এই সাইড দিয়ে ফু দিচ্ছে, এই সাইডটা এক সাইড, এই সাইড অফ থাকে, এই সাইড যেটা আছে এই সাইডটা খোলা থাকে। বুঝতে পারছো? আবার কিছু কিছু বাঁশি আসে দুই সাইডই খোলা থাকে। বুঝছো? তো এগুলো হয়তো তোমরা খেয়াল করো নাই কখনো। যদি কখনো ওই যে বাঁশি বাজায় যে এদেরকে দেখো, এদের থেকে বাঁশিটা নিয়ে একটু দেখিও, দেখবা কি এগুলো তো আগে রাস্তায় হেঁটে হেঁটে বাজাইতো মানুষ, তাই না? কিছু মানুষ থাকতো, হ্যাঁ। তো কিছু মানুষ থাকে আগে এগুলা বাজাইতো, বাজায় বাজায় টাকা
তুলতো মানুষ থেকে, এখন তো এগুলা নাই। আবার না না, আবার বাসি বিক্রিও করতো ওগুলা বিক্রি। যাই হোক, আমরা এগুলা দেখো, আমরা মেনলি দেখবো হচ্ছে একটা হচ্ছে বদ্ধ নল আর একটা হচ্ছে খোলা নল। তো প্রথমে চলো আমরা বদ্ধ নলে কি হয় আর খোলা নলে কি হয় এটা একটু দেখার ট্রাই করি। দেখো বদ্ধ নল, এই যে এইটা হচ্ছে তোমার ধরো একটা বদ্ধ নল, আমরা বলতে পারি বদ্ধ নলের কি হয়, এক প্রান্ত বদ্ধ থাকে আর একটা প্রান্ত খোলা থাকে। আর খোলা নল যেটা, খোলা নলের দুইটা প্রান্তই খোলা থাকে, বুঝছো? দাও তুমি। আচ্ছা, এখানে কি হয় দেখো, এটার মধ্যে কিরকম সাউন্ড, কিরকম তোমার ওয়েভ ক্রিয়েট হবে এটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি ধরো এখানে হালকা জোরে এই সাইড দিয়ে ফু দিলাম, ফু দিলে একটা তো তরঙ্গ তৈরি হবে। তুমি যত জোরে ফু দিবা তোমার তরঙ্গের ওয়েভলেন্থটা তত কম হবে, বুঝতে পারছো এটা? তো তুমি দেখো, যত জোরে ফু দিবা, ফু দেওয়া মানে কি, তুমি যত জোরে ফোর্স অ্যাপ্লাই করবে এখান দিয়ে তোমার ওয়েভলেন্থটা কি হবে, তত কম হবে। কেন এটা কম হয় খেয়াল করো, তুমি যদি এখানে আস্তে ফু দাও তরঙ্গটা আস্তে আস্তে ফ্লো হবে, তখন কম্পাঙ্ক কম হবে। তো আবার খেয়াল করো, দেখো আমরা কি জানি একটু তাকাও, ভি সমান এফ ল্যামডা। এখন খেয়াল করো, ভিটা তো তোমার কনস্ট্যান্ট, তাই না? মাধ্যম যদি কনস্ট্যান্ট হয় ভিটাও কি হয়, কনস্ট্যান্ট হয়। এখন তুমি ধরো ফু আসতে দিছ, আসতে দেওয়া মানে কি হবে বলো তো, কম্পাঙ্কটা ওই ক্ষেত্রে তোমার কম হবে, বুঝতে পারছো? তো কম্পাঙ্কটা যেহেতু কম, তোমার এইটা কনস্ট্যান্ট রাখার জন্য ল্যামডাটা তখন বেড়ে যায়, বুঝছো? তো এখান দিয়ে যত জোরে ফোর্স দিবা, যত আস্তে ফোর্স দিবা ল্যামডাটা তত বেশি হবে, এফটা তত কম হবে। আবার জোরে যদি ফু দাও তাহলে ওই ক্ষেত্রে তোমার ল্যামডাটা তোমার বেড়ে যাবে, সরি কমে যাবে, আর কম্পাঙ্কটা ওই ক্ষেত্রে বেড়ে যাবে। তো ধরো তুমি এমন একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স বলতে এমন একটা ফু দিছ যার ফলে এরকম একটা তরঙ্গ ল্যামডা তৈরি হচ্ছে এখান থেকে। ধরো আচ্ছা, আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে কি ছিল বলতো, তোমার তরঙ্গ একটা এই সাইডে যাইতো, এই যে এখান থেকে এইভাবে যাওয়া শুরু করছে, তাই না? তো এখানে যদি কোনো বাধা থাকে, বাধার ক্ষেত্রে সে বাড়ি খেয়ে বিপরীত দিকে ফেরত আসতো না এইভাবে, বুঝতে পারছো? তো এখান থেকে আমরা তরঙ্গটাকে এখান থেকে না ধরে এক্ষেত্রে তরঙ্গটাকে ধরতেছি হচ্ছে এখান থেকে। ধরো তোমার তরঙ্গটা চলা শুরু করছে এখান থেকে, যে এই সাইডে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এই যে এইভাবে বিপরীত দিকে আবার ফেরত আসছে, বুঝছো? এখন এইখান থেকে যা আছে আমরা এই যে প্রথম বদ্ধ নলের ক্ষেত্রে হিসাবে আনছি জাস্ট এই যে এতটুকুকে, বুঝছো? এখান থেকে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত তুমি কাউন্ট করতেছো, বুঝছো এটা? আচ্ছা, এইটুক কত ছিল, এইটুকের দৈর্ঘ্য কত ছিল বলো তো, λ/4 ছিল। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করো, এই যে এটা, বুঝছো এটা? এখানে কি হচ্ছে, এখান থেকে এটা এদিকে যাচ্ছে, যে আবার এই সাইড দিয়ে ফেরত আসছে, বুঝতে পারছো? আচ্ছা, যারা বুঝতেছো না সমস্যা নাই, তোমরা স্থির তরঙ্গ আগে দেখে নিও, বলো। তুমি একটু, এটা তো আমি হাত দিয়ে আঁকছি, তুমি এই যে এইটা খেয়াল করো, এইটা যতটুকু এইটাই এখানে আঁকছি একটু উল্টা করে আর কি, বুঝছো? তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু আছে, λ/4। তো এখানে যে তরঙ্গটাকে আমি ধরলাম হচ্ছে λ1। তাহলে এইটুক কত হবে, এই পুরা দৈর্ঘ্যটা যেটা আছে, বদ্ধনল যেটা আছে, বদ্ধনলের দৈর্ঘ্যটাকে ধরো হচ্ছে এল। তাহলে এল ইকুয়াল আমরা কি লিখতে পারি বলতো, এল ইকুয়াল λ1/4। তাহলে এখান থেকে λ1 সমান কি বলা যায় বলতো, 4L বলা যায়। এখন আসো আমরা কি জানি, ভি ইকুয়াল F1 λ1, যেহেতু এটা আমরা প্রথমটা দেখতেছি এই জন্য আমরা এটার নাম দিছি কি F1 λ1। তাহলে এখান থেকে F1 সমান কি বলা যায়, V/λ1। এটাকে আমরা V/λ1 এর জায়গায় কি লিখতে পারি, 4L। এটা হচ্ছে একটা সূত্র, এইটা একটু লিখে রাখো। আচ্ছা, এটাকে বলা হচ্ছে মূল সুর। আচ্ছা, যারা স্থির তরঙ্গ পড়া নাই তাদের কাছে একটু কনফিউশন লাগতেছে বুঝতেছি, তোমরা আগে স্থির তরঙ্গটা পড়ে নিও, এরপরে এই টপিকগুলো দেখিও, তাহলে ভালো বুঝবা। দেখো প্রথমটা কি ছিল, মূল সুর। এখন আসো, এটা কি সবাই তুলছ? এখন আমরা আরেকটা দেখবো একটু, এটা কোন নলের ক্ষেত্রে দেখতেছি, বদ্ধ নল। তখনও সেম জিনিসটাই ঘটতেছে। ধরো হচ্ছে এবার তুমি এই সাইড দিয়ে ফু দিতেছো, তাই না, বাতাস প্রবেশ করাইতেছো,
ফুটা ধরো এবার একটু জোরে দিছ, তুমি একটা ক্যালকুলেশন করে দিতেছো। এবার ধরো ফুটা এমন ভাবে দিলা তোমার তরঙ্গ এই যে এতটুকু আসছে। প্রথমবার কতটুকু ছিল, এই যে এতটুকু। সেকেন্ড বার কতটুকু নিচ্ছি, এতটুকু। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে যদি তুমি বদ্ধ নলটা আঁকা ট্রাই করো তাহলে কেমন হবে বলো তো। এই যে এতটুকু নিবা, তাহলে এখান থেকে শুরু করো। ধরো এখান থেকে প্রথমে তরঙ্গটা এই বরাবর গেছে, এখানে বাড়ি খেয়েছে, খেয়ে আবার এদিক দিয়ে ফেরত আসছে। এক্ষেত্রে যে তরঙ্গটা উৎপন্ন হলো, তরঙ্গ দৈর্ঘ্যটাকে দেওয়া হচ্ছে λ2। বুঝতে পারছো? তো এখন আসো, এইটুকু দৈর্ঘ্য কত বলো তো। এইটুকু হচ্ছে λ/4। আবার এইটুকু কত, λ/4। এতটুকু কত, λ/4। তাহলে এখানে 3 ইন্টু λ/4 বলতে পারি এটা। তাহলে এক্ষেত্রে কত হবে, যেহেতু λ2 ধরতেছি, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা তো আলটিমেটলি এলই থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি লেখা যায়, 3/4 λ2। বুঝতে পারছো এইটুকু? তাহলে λ2 সমান কত, 4l/3। এইটা। এবার আসো, আমরা কি জানি v ইকুয়াল f2 λ2 দিব। তাহলে f2 সমান কত বলতো, v/λ2। এখন v/λ2 এখানে কি লিখতে পারি, 4l/3। তার মানে এখানে 3/v/4l লিখা যায় এটা, 3 ইন্টু v/4l। এখন আসো, v/4l এর ভ্যালু কি ছিল, f1 ছিল না। তাহলে f2 সমান আমরা কি লিখতে পারি, 3f1। এটা কি লেখা যায়? হ্যাঁ, এইটাকে তুমি খেয়াল করো, এখানে যে বাতাসটা প্রবেশ করাবা এটা তো তোমার মুখের উপর ডিপেন্ড করতেছে, তুমি কতটুকু বাতাস প্রবেশ করাবা, তাই না? এটা তুমি ওইভাবে একটু দিতে হবে যাতে এখানে তোমার 3 ইন্টু λ/4 এইটুক বজায় থাকে। বুঝছো? এখানে কয়টা লুপ তৈরি হবে এটা তো তোমার উপর ডিপেন্ড করতেছে না। তুমি যদি ওইভাবে ফোর্সটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মুখে না পারো কিন্তু মেশিনারিজ দিয়ে তো পারবে নাকি। এইটুকুই, বুঝছো এটা? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখবো। এটা হচ্ছে সেকেন্ডটা গেল, থার্ডটা আসো। আচ্ছা, এটাকে বলো, এটা কি ছিল বলো তো, মূল সুর। এটাকে বলা হচ্ছে প্রথম উপসুর। প্রথম উপসুর। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় উপসুর। তো এই ক্ষেত্রে খেয়াল করো, দেখো প্রথম মূল সুরের ক্ষেত্রে আমরা কতটুকু নিছি, এতটুকু। প্রথম উপসুরের ক্ষেত্রে কতটুকু নিছি, এই যে এতটুকু। দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে এই যে পুরাটুকু নিব। বুঝতে পারছো? তার মানে দুইটা ল্যামডা আর একটা λ/4 নিব দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে এরকম। এরকম কি বুঝছো? দেখো দুই, এই λ/2 আর একটা কি λ/4 নিছো। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত কেউ বলতে পারবা? দেখো এইটুক λ/4, এইটুকু কত, λ/4 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 λ/4। তাহলে কত, 5 ইন্টু λ/4 না? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এই দৈর্ঘ্যটা আলটিমেটলি এলই থাকবে। এক্ষেত্রে এল সমান কি লেখা যায়, 5 ইন্টু λ/, আচ্ছা এখানে এটার নাম দেওয়া হচ্ছে λ3, λ3/4। তাহলে λ3 ইকুয়াল কত পাবো, 4l/5। এখন আসো, ভি ইকুয়াল কি পাবো, f3 λ3। তাহলে f3 ইকুয়াল কি আসবে, v/λ3। তো এখানে খেয়াল করো, λ3 এর ভ্যালু বসাও 4l/5। তাহলে এখানে কি পাচ্ছ, 5 গুণ v/4l। এটা কি বুঝছো? তাহলে v/4l এই ভ্যালুটা কত ছিল, এটা f1 ছিল। তো এখানে তুমি f3 সমান কি লিখতে পারো, 5f1। কারো কি এটা প্রবলেম আছে? হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, সবাই কি তুলছো এটা? তাহলে আমি নেক্সট এটা বলবো। আচ্ছা, হ্যাঁ একজন বলে ফেললো অলরেডি।
দেখো F2 সমান কত 3F1, F3 5F1, F4 কত হবে 7F1। দেখো প্রথমটা দেখো F3, এরপরেরটা কত আসছে 5, এরপরেরটা কত হবে 7, এরপরেরটা 9। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমরা একটা ফাইন্ডিংস আসতে পারি না যে বদ্ধনলের ক্ষেত্রে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের বেজোড় গুণিতক। এই লাইনটা একটু লিখে রাখো। বদ্ধনলের ক্ষেত্রে উপসুরের কম্পাঙ্ক, দেখো এটাকে আমরা প্রথম উপসুর বলতেছি, এরপর এটা কি দ্বিতীয় উপসুর, এরপর এটা কোন উপসুর তৃতীয় উপসুর, আর একেবারে প্রথমটা যেটা পাইছি ওইটাকে বলতেছি আমরা মূল সুর। তাহলে বদ্ধনলের ক্ষেত্রে যে উপসুরগুলো আছে, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের কোন গুণিতক বেজোড় গুণিতক। দেখো মূল সুরের কম্পাঙ্কের সাথে 3 গুণ হয়েছে, মূল সুরের কম্পাঙ্কের সাথে 5 গুণ হয়েছে, এরপরে মূল সুরের কম্পাঙ্কের সাথে 7 গুণ হবে, এভাবে চলতে থাকবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো আমরা করবো হচ্ছে খোলা নল। এই টপিকগুলো থেকে এবার কোশ্চেন আসছে, এগুলা থেকে কখনো কোশ্চেন আসে না। হ্যাঁ ধরতে পারো, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র হাত দিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে এইভাবে সাউন্ড করলে একটা সাউন্ড প্রডিউস হবে, বাসায় যেয়ে দেখি। এই যে এইসব কারেন্ট, এগুলো আমি মুছবো। সবাই কি তুলছো? আচ্ছা সবাই একটু তুলো, কারো কি তোলা বাকি আছে? আচ্ছা সবাই একটু এই টপিকগুলা বই থেকে রিডিং করিও আর কি, তাহলে এমসিকিউ তে কিছু জিনিস আসে ওগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো খোলা নল। দেখো খোলা নলের ক্ষেত্রে প্রথমটা আসবে মূল সুর। তাহলে খোলা নলের ক্ষেত্রে কি হবে বলতো, দুইটা প্রান্তই তোমার খোলা হবে। বুঝতে পারছো? তো এখানে কি হয় দেখো, তোমার আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা এটা আমি আর একটু চিকন করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল বলতো, এই যে এখানে একটা তরঙ্গ আসতেছিল, তরঙ্গটা বাধা পেয়ে বিপরীত দিকে ফেরত গেছে, তাই না? তো এক্ষেত্রে হয় কি, এখানে ধরো একটা তরঙ্গ আসে, এভাবে আসে, তরঙ্গটা দেখো এই সাইডে যখন আসতেছে, এই তরঙ্গটা দেখো প্রথমে ছোট্ট একটা জিনিসের মধ্যে ছিল, ছোট্ট একটা নলের মধ্যে ছিল। এখন সে যখন বাহিরে আসতেছে, সে দেখো প্রসারিত হয়ে যায় না তরঙ্গটা, তরঙ্গটা যখন প্রসারিত হয়ে যায়, তরঙ্গের কিছু পরিমাণ এনার্জি এই দিকে বাহিরের দিকে চলে যায়, আর কিছু পরিমাণ এনার্জি আছে সে রিফ্লেক্ট হয়ে অপোজিট ডিরেকশনে চলে যায়। বুঝতে পারছো এটা কি হচ্ছে? কিছু পরিমাণ এনার্জি এদিক দিয়ে চলে যায়, আর কিছু পরিমাণ এনার্জি আছে রিফ্লেক্ট হয়ে অপোজিট ডিরেকশনে চলে যাবে। বুঝছো? তাহলে এইটা যখন এই সাইডে আসছে, তরঙ্গটা এই দিক দিয়ে আসছে, এসে দেখো বিপরীত দিকে একটা অংশ চলে যাবে। দেখো একটা অংশ এই দিকে আসবে আর একটা অংশ বিপরীত দিকে চলে যাবে। বুঝতে পারছো? রিফ্লেক্ট করার মতো কিছু নাই এখানে, হচ্ছে কি তরঙ্গটা ধরো মেনলি শক্তি তো পাস করতেছে, তাই না? তো শক্তি সে দেখো প্রথমে সংকুচিত অবস্থায় আছে, যখন সে এখানে আসে সে প্রসারিত হয়ে যায়। সে যখন প্রসারিত হচ্ছে, কিছু অংশ শক্তি এই সাইডে চলে যায়, আর কিছু অংশ শক্তি আছে ওই শক্তির কিছু অংশ অপোজিট ডিরেকশনে চলে যায়। বুঝছো? ওইখানে ওইভাবে রিফ্লেক্ট হচ্ছে না, তবে কিছু দেখো যে শক্তিটা আছে তার ধরো অল্প কিছু অংশ বিপরীত দিকে যাচ্ছে। তো এখানে খেয়াল করা হচ্ছে কি, এই যে এতটুকু দৈর্ঘ্য কত বলতো λ/4, আর এতটুকু দৈর্ঘ্য কত λ/4, আর ফুল দৈর্ঘ্যটা কত ছিল L ছিল। বুঝনি? দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি এই যে এইটা নিছি,
আগে তো ভাই শুধু দেখো এখানে দেখো, এই যে আমি এখান থেকে এই যে এতটুকু নিচ্ছি, এটার দিকে তাকাও, এবার বুঝছো কতটুকু নিচ্ছি, এই যে এতটুকু কেটে নিচ্ছি। এখানে তো আরো একটু অংশ ছিল, এখানে একটা অংশ ছিল, এখানে একটা অংশ ছিল, এখানে একটা অংশ ছিল। হ্যাঁ, তুমি ফোর্সটা ওইভাবেই অ্যাপ্লাই করছো যাতে এতটুকু অংশই থাকে, এটা তো তোমার উপর ডিপেন্ড করতেছে, তাই না? আচ্ছা, এতটুকু দৈর্ঘ্য কত? λ/4। আর বাকি এতটুকু দৈর্ঘ্য কত? λ/4। তাহলে এটা λ/4, এটা λ/4, টোটাল দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু λ/4 ইকুয়াল কি লিখা যায়? এল লিখা যায়। তো এটার ক্ষেত্রে আমরা λ1 ধরছি, তাহলে λ1 এর দৈর্ঘ্য কত আসলো? 2l। বুঝছো এটা? তো λ1 যদি 2l হয়, তাহলে এরপর এটা দেখো, আমরা v সমান কি লিখতে পারি? f1 λ1। তাহলে f1 কত আসবে? v/λ1। তাহলে v/2l। তাহলে f1 পাচ্ছি হচ্ছে এইটা। সবাই কি বুঝছো এটা? এটা গেল কোন সুর বলো তো? মূল সুর। এরপর আসো প্রথম উপসুর। এক্ষেত্রে আমরা একটাই দেখাবো, আর একটা তোমরা বাসায় যেয়ে বের করবা। দেখো প্রথম, হ্যাঁ কেন? ও আচ্ছা, যাও। এটা নারায়ণ না। দেখো প্রথম উপসুরের ক্ষেত্রে কি হবে একটু দেখো। এটা কি বুঝছো প্রথম উপসুরের ক্ষেত্রে? এখন আসো, এইটুকুর দৈর্ঘ্য কত ছিল? λ/4। আর এইটুকুর দৈর্ঘ্য কত? λ/2। এইটুকুর দৈর্ঘ্য হবে λ/4। ভাই বুঝে নিয়ে আবার দেখো প্রথম উপসুরের ক্ষেত্রে তরঙ্গটা হয় হচ্ছে যে এইরকম। তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত? λ/4। এতটুকুর দৈর্ঘ্য λ/2, এতটুকুর দৈর্ঘ্য কি হবে? λ/4। তাহলে টোটাল দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? ল্যামডা হবে। দেখো এল, তাহলে এল সমান কি লিখা যায় এক্ষেত্রে? ল্যামডা। আর এটা λ2 দাও। দেখো এই ক্ষেত্রে তোমার তরঙ্গটা এরকম হচ্ছে, তাই না? এতটুকুর দৈর্ঘ্য কত? λ/4। এতটুকুর দৈর্ঘ্য কত? λ/4। আর এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে λ/2। তো টোটালটা যখন যোগ করবা দেখবা কি ল্যামডা আসছে। তাহলে এক্ষেত্রে এল সমান কত আসবে? λ2। তো এক্ষেত্রে তুমি আবার লিখো ভি সমান f2 λ2। তাহলে f2 সমান কত? v/λ2। তাহলে এক্ষেত্রে কি আসতেছে? v/l আসছে। বুঝতে পারছো? তাহলে এটাকে 2 ইন্টু v/2l এটা কি লেখা যায়? দেখো এক্ষেত্রে 2টা কেন দিছি? এই যে এটার সাথে মিলানোর জন্য। তাহলে v/2l এটা মানে কি ছিল? f1। তাহলে f2 সমান কত? 2f1। বুঝছো? আচ্ছা, আমি f3টা বের করে দেখাচ্ছি না, তবে f3টা বলে দিচ্ছি কত আসবে। f3 সমান আসবে 3f1। f4 আসবে হচ্ছে 4f1। এটা এইভাবে তোমার এক্ষেত্রে জোড় বিজোড় মানে না, এক্ষেত্রে নর্মাল যে আছে ওইটা সাধারণ সংখ্যার গুণিতক আর কি, নর্মাল সংখ্যা। বুঝতে পারছো? তো প্রথমটা গেছে হচ্ছে বদ্ধ নল, আর এটা হচ্ছে খোলা নল। তো তোমরা কি করবা? জাস্ট সূত্রটাই যে f1 এর সূত্রটা মনে রাখবা। f1 সমান কত আসবে? v/2l। আর fn এই সূত্রটা মনে রাখবা, fn সমান হচ্ছে nf1। এটা একটু মনে রাখবা। দেখো f2 সমান কত? 2f1। f3 সমান কত? 3f1। f4 হচ্ছে 4f1। তাহলে fnটা কত হবে? nf1 হবে না? এটাই হচ্ছে সূত্র। ভাই কোন ম্যাচটা আসলে বা দেখেন ভাই কোশ্চেনটা আমার কাছে নাই এখন, ফোনে আছে, ফোন দিয়ে তো ভিডিও করতেছি। আচ্ছা এবার চলো তাহলে আমরা ম্যাথ করব এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ আমি থিওরি করানোর সময় করায় ফেলছি। তো খুব একটা বেশি ম্যাথ করানোর বাকি নাই, তোমাদের জাস্ট ধরায় দিব, ম্যাথগুলো তোমরা বাসায় যেয়ে করবে। আচ্ছা, এই যে এই ম্যাথ পার্টে যাও।
খেয়াল করো এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একেবারে শুরুর ভিডিওতে করাইছিলাম, দেখো। তাও চলো আমি একটা ম্যাথ করাই দেই। 2 নাম্বার ম্যাথটা একটু পড়ো তো তোমরা। 2 না 3 নাম্বার ম্যাথটা পড়ো, 2 বেশি ইজি। মাইলস্টোন কলেজে আসছে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পাইছো এখানে। তানিয়া তানিয়া 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুরশলাকা নিয়ে বায়ুতে ও পানিতে শব্দ সৃষ্টি করলেন। সে হ্যাঁ? এইটা 2 নম্বর। হ্যাঁ এটাই, এখানে দেখো এটা 2 নম্বরে দেখো তানিয়া। 3 নম্বর কোশ্চেনটা আর কি, তানিয়া 320 হার্টজ কম্পাঙ্কের একটি সুরশলাকা নিয়ে বায়ুতে ও পানিতে শব্দ সৃষ্টি করলো। সে উৎপন্ন তরঙ্গদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য মাপলো হচ্ছে, পার্থক্য হচ্ছে 3.9 মিটার। বায়ুতে শব্দের বেগ এত হলে পানিতে শব্দের বেগ কত সেটা তোমাকে বের করতে বলছে। তো চলো আমরা ম্যাথটা করার ট্রাই করি। ধরো এরকম একটা সুরশলাকা আছে, সুরশলাকার কম্পাঙ্ক কত দেওয়া আছে বলো তো, 320 হার্টজ। তো এখানে কি বলছে, তুমি এই সুরশলাকা দিয়ে পানিতে একটা সাউন্ড ক্রিয়েট করছো আর একটা বায়ুতে সাউন্ড ক্রিয়েট করছো। তো পানিতে যে সাউন্ড ক্রিয়েট করছো আর বায়ুতে যে সাউন্ড ক্রিয়েট করছো, ওই দুইটার যে তরঙ্গ আছে, তরঙ্গ দুইটার পার্থক্য দেওয়া হচ্ছে 3.9 মিটার। বুঝতে পারছো? ধরো পানিতে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ওয়াটার, বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এয়ার। বুঝতে পারছো? এখন আসো, তুমি কি একই বস্তু দিয়ে তুমি শব্দটা সৃষ্টি করছো না? আমরা কি বলছিলাম, মাধ্যম যদি উৎস যদি একই হয় কোনটা সেম হয় বলতো, কম্পাঙ্ক সেম। তাহলে উৎস সেম, কম্পাঙ্ক সেম, সেম হলে এফ কনস্ট্যান্ট। আচ্ছা এখন আসো, তাহলে খেয়াল করো এই দুইটার পার্থক্য দেওয়া হচ্ছে 3.9 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার কত লিখতে পারি, 3.9। আচ্ছা আমরা কেউ যদি এইটা লিখে ল্যামডা এয়ার মাইনাস ল্যামডা ওয়াটার 3.9, এটা কি ভুল হবে? হ্যাঁ, এটা আমরা দেখতে হবে কোনটা ভুল কোনটা সঠিক। খেয়াল করো তোমাকে যেহেতু বলছে পার্থক্যটা 3.9, তুমি দুইটাই লিখতে পারতা। এখান থেকে দেখতে হবে তোমার কোনটা সঠিক হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে দেখি মনে আছে, আমরা কি জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল কি জানি বলতো। আচ্ছা এক্ষেত্রে তোমার বলতো বায়ুতে শব্দের বেগ বেশি নাকি পানিতে শব্দের বেগ বেশি? পানিতে শব্দের বেগ বেশি। তাহলে এফ তো তোমার এখানে কনস্ট্যান্ট, ভি যদি ভি যার বেশি ল্যামডা তার বেশি না। দেখো এফ কনস্ট্যান্ট, তাহলে যার ভি বেশি তার কি ল্যামডাটাও বেশি। তাহলে যেহেতু পানির ভি বেশি, পানির ল্যামডাটাও বেশি হবে। তাহলে কোনটা সঠিক, এইটা সঠিক না এইটা সঠিক? প্রথমটা, যেহেতু পানির ল্যামডাটা বেশি, তাহলে এটা বাদ। বুঝতে পারছো এটা? তো এইটা তোমার কোশ্চেনে দেওয়া ছিল। এখন খেয়াল করো আমরা কি জানি ল্যামডা সমান কি ভি বাই ল্যামডা এফ। তাহলে এটাকে কি লিখা যায়, ভি ওয়াটার বাই এফ মাইনাস ভি এয়ার বাই এফ ইকুয়াল কত, 3.9। তোমার খেয়াল করো আমরা এফ দুইটাই সেম নিছি, কেন সেম নিছি, যেহেতু কম্পাঙ্কটা সেম। এর মধ্যে তোমার কোশ্চেনে কোনটা দেওয়া আছে, কোশ্চেনে বায়ুতে শব্দের বেগ 345, তার মানে ভি ওয়াটার বাই এফ, এফ তো কোশ্চেনে দেওয়াই আছে 320 মাইনাস ভি 345 ডিভাইডেড বাই এফ 320 ইকুয়াল 3.9। এবার এখান থেকে ভি ওয়াটারটা বের করবা। তাহলে ভি ওয়াটার সমান কত আসবে, 1592 মিটার পার সেকেন্ড। এটা কি বুঝছো? আচ্ছা এরপরের পেজে যাও। এক নম্বর কোশ্চেনটা একটু পড়ো, টাইপ 2 এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। আচ্ছা যারা বুঝতেছো না তারা কি করবা বলো তো, আগে ক্লাসগুলা দেখবা, এরপরে এগুলা এটা করবা নিজে নিজে যখন পারবা।
দেখো একটি তরঙ্গের সমীকরণ দেওয়া ছিল, তরঙ্গটির পর্যায়কালটা আমাকে বের করতে বলছে। তো চলো আমরা বের করি। এটা কি বুঝবো? ওয়াই সমান দেওয়া আছে 3 sin 36t প্লাস 0.18x প্লাস π/4। বুঝতে পারছো? এখন বলছে তরঙ্গটির পর্যায়কাল বের করতে। এখন তরঙ্গটির পর্যায়কালটা আমরা কিভাবে বের করতে পারি? এই সমীকরণ যেটা আছে, সমীকরণটাকে আগে আমাকে আদর্শ সমীকরণই নিতে হবে। বুঝতে পারছো? তাহলে আদর্শ সমীকরণ নেওয়ার জন্য কি করা যায়? দেখো আমরা একটা সমীকরণ কি জানি, ওয়াই সমান a sin ω t প্লাস ডেল্টা। এটা কি লেখা যায়? দেখো এটা কি আমরা আদর্শ সমীকরণ জানি না? তাহলে এখানে ডেল্টা সমান কত দেওয়া আছে বলো তো? পাই, এই যে দেখো 0.18x প্লাস π/4 দেওয়া আছে। বুঝতে পারছো এটা? তাহলে এখানে দেখো, এখানে ওমেগা এর ভ্যালু কত আসবে? 36। ওমেগা সমান 36। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ওমেগা সমান কত? 2π/t ইকুয়াল 36। তাহলে টি এর ভ্যালু কি পাওয়া যায়? 2π/36। বুঝছো এটা? দেখো ওয়াই এর দুইটা সমীকরণ আমরা জানি। ওয়াই সমান আরেকটা কি ছিল? a sin 2π/λ vt মাইনাস এক্স। এটা কেন ইউজ করি নাই বলো তো? কারণ দেখো এখানে আছে আলটিমেটলি প্লাস, আর এখানে দশার দুইটা ভ্যালু দেওয়া আছে। বুঝতে পারছো? এই জন্য খেয়াল করো, ল্যামডা ডেল্টা সমান হবে হচ্ছে এইটা, আর বাকি ওমেগা টি সমান হবে হচ্ছে এই যে এটা। বুঝতে পারছো? তো যে সময় যেটা লাগে ওই সময় এটা ইউজ করা লাগে। আচ্ছা এটারই ঘটা দেখো, x সমান 0 ধরে ভিটি গ্রাফের প্রকৃতি কেমন হবে সেটা তোমাকে বের করতে বলছে। তো চলো এটা একটু দেখি। এটা ছিল গ, এরপর আসে ঘ। দেখো x এর ভ্যালু যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা কেমন হবে? 3 sin 36t প্লাস π/4। এটা হচ্ছে কার সমীকরণ পাইছি? y এর। কিন্তু তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? v ভার্সেস t গ্রাফ। কোশ্চেনটা বুঝছো? এটা মেনলি তোমাদের অষ্টম চ্যাপ্টারের কোশ্চেন, এই চ্যাপ্টারের কোশ্চেন না। দেখো এখানে ওয়াই এর ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে ভি ভার্সেস টি গ্রাফ বের করতে বলছে। তাহলে ওয়াই থেকে ভিটা আমরা কিভাবে পাবো? না দেখো, ওয়াই কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা ভ্যালোসিটি পাই না? মনে আছে? তাহলে খেয়াল করো, ডি ডিটি অফ ওয়াই ইকুয়াল কি পাবো? এটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন কি পড়ছিলা সবাই? আচ্ছা পড়লে তো এটা পারার কথা। 3 সাইনের ডিফারেন্সিয়েশন কি? cos 36t প্লাস π/4। খেয়াল করো, সাইন থেটা, এই পুরাটাকে আমরা থেটা ধরে, সরি এই পুরাটাকে আমরা কি ধরে নিছি? টি ধরে নিছি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 36। তাহলে 3 গুণ 36 কত? 108। cos 36t প্লাস π/4। আর dy/dt মানে কি ছিল? v। এইটা তোমরা কি বুঝছো? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ আসবে। এবার চলো আমরা দেখো ভি পেয়ে গেছি, তো ভি ভার্সেস টি এর গ্রাফ, কজ এর গ্রাফ এটা আঁকতে হবে, তাই না? তো কজ এর গ্রাফ আঁকার জন্য কি করতে হবে? আগে দেখো তোমাকে এইটা খেয়াল রাখতে হবে, টি সমান যখন 0 তখন ভি সমান কত আসে দেখো তো? 108 cos π/4। এটা কত আসে দেখো তো? cos π/4 এর ভ্যালু কত? 1/√2। তাহলে 108/√2। বুঝতে পারছো এইটুকু? তো এখন আসো গ্রাফটা আমরা আঁকবো। তো প্রথমে খেয়াল করো, এই সাইডে দিবে হচ্ছে ভি, এই সাইডে দিবে হচ্ছে টি। এখন তোমার সময় যখন 0 তখন ভি এর ভ্যালু কত? এই যে এটা না, 108/√2। আর এখানে বিস্তারটা কত বলো তো? বিস্তার হচ্ছে 108। তাহলে এখানে দিবে হচ্ছে 108। আর টি যখন 0 তখন ভি এর ভ্যালু কত? 108/√2। তার মানে এটা এখান থেকে শুরু হবে। তো কজের গ্রাফটা কেমন ছিল? এই যে এরকম ছিল না?
তোমার বিস্তার 3 কার জন্য? ওয়াই এর জন্য। তোমাকে কোশ্চেনে কি বলছে? ভি ভার্সেস টি গ্রাফ বের করতে বলছে না? তাহলে তুমি আগে তো ভি বের করে নিলা, তো ভি এর বিস্তার কত? 108। তো তুমি এখানে কার বিস্তার বসাবা? ভি এর বিস্তার বসাবা না? কোন সূত্র? তুমি যখন গ্রাফ আঁকতে বলবে, গ্রাফ আঁকতে বললে তো তুমি ওই সূত্র দিয়ে কি জাস্ট ভ্যালু বের হয়। গ্রাফ বের করার জন্য তো তোমার ইকুয়েশন লাগবে নাকি? ফাংশন লাগবে না গ্রাফের জন্য? তো এইটা এরপরে খেয়াল করো, গ্রাফটা হবে এই যে এরকম। এই সাইডে তোমার একটা ভ্যালু দাও -108। তো এই গ্রাফটা এই যে এরকম। আচ্ছা, যারা আগের ক্লাসগুলো করছো তারা বুঝতেছো, যারা নতুন করতেছো তারা হয়তো বুঝার কথা না এটা। তোমরা বুঝছো? তুমি বুঝছো এটা? তোমার ভি সমান আমরা কি পাচ্ছি? 108 cos 36t প্লাস π/4 না? তাহলে এখানে দেখবা বিস্তারের সূত্র কি ছিল? বিস্তার কি cos এর সাথে যা থাকে sin cos এর সাথে ওইটা বিস্তার না? কোনটা? এইটা কেন গুণ করলাম? তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশনের জন্য এটা গুণ আসছে। ওয়েল এই যে 108/2 এটা হচ্ছে x অ্যাক্সিস মানে t অ্যাক্সিস বরাবর হবে না? তো তোমার টি যখন 0, আচ্ছা টি যখন 0 তখন ভি এর ভ্যালু কত? 108/√2 না? তো টি যখন 0, এখানে কি টি এই সাইডে গেলে টি এর ভ্যালু বাড়তেছে। তো টি যখন 0 তখন ভি এর ভ্যালু কত দিচ্ছি? 108/√2। এই ওয়াই অ্যাক্সিসে আমরা ভিটা বসাইছি না? বুঝনি? শাফিন বুঝছো? আচ্ছা, এরপর একটা আসো। হ্যাঁ, এইটা তোমার রাজশাহী বোর্ড 19-এ আসছে। আমাদের সময় আসবে না। আচ্ছা, তোমরা ম্যাথগুলা করবা, আমি আরো কিছু ম্যাথ করাই দিই, দাঁড়াও। 35টা ম্যাচ। সবগুলা ম্যাথই তোমাদের ওই থিওরির ভিতরে কভার করছি আমি, সব টাইপের, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এখানে 9 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, চট্টগ্রাম বোর্ড 17, 5 নাম্বার পেজে যাও, তাহলেই হবে। দেখো এখানে কি বলছে? একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে। বুঝছো? তো চলো এখান থেকে ম্যাথটা করার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট না, একেবারে এগুলা আমি যার থেকে নিছি ও এগুলা করছিল, ওগুলা দাগাইছি। হ্যাঁ, তোমাদের বড় ভাই, বড় ভাই না বড় বোন। দেখো, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে। সমীকরণটা কি দেওয়া আছে? 0.5 sin 800 πt মাইনাস 2π/0.5 ইন্টু এক্স। অগ্রগামী তরঙ্গটির তরঙ্গ বেগ বের করতে বলছে। আচ্ছা, প্রথমে ভিটা বের করতে বলছে। দেখি ভিটা তোমরা বের করো তো, দেখি পারো কিনা। আমরা ওয়াই সমান, ওয়াই এর আদর্শ সমীকরণ কি জানি? a sin 2π/λ vt মাইনাস এক্স। তো ভিটা বের করো, বের করো ভাই। মনে মনে ভাই, না না, হাতে হাতে বের করো। এইটাকে এই ফরম্যাটে নিয়ে যাও। হ্যাঁ 200। বুঝছে সবার? দেখো এখানে কি করব আমরা এটাকে, তুমি কি পারছো এটা? কোথায় দেখাও। ঠিক আছে, এখন আসো ঘরটা দেখো, একটু দেখো, বুঝতেছো পড়া? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আগে তো ক্লাস করো নাই। কালকে থেকে সিরিয়াস হয়েও, কালকে নতুন চ্যাপ্টার শুরু করবো।
উদ্দীপকে যে স্থির তরঙ্গটি সৃষ্টি হয় তার কম্পাঙ্ক এবং মূল তরঙ্গটির কম্পাঙ্ক তুলনামূলক বিশ্লেষণ করো। মূল তরঙ্গতে এইটা, তাই না? এখান থেকে তো কম্পাঙ্ক বের করতে পারবা। তো এখন স্থির তরঙ্গ সৃষ্টি হয়, স্থির তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয় বলে দেওয়া নাই, বলে দেওয়া আছে? রাফি বলো, স্থির তরঙ্গ কিভাবে সৃষ্টি হবে? হ্যাঁ, এখানে দুই ভাবে সৃষ্টি হতে পারতো, একটা হচ্ছে বাধা পেয়ে ফেরত আসা, অথবা তোমার বিপরীত দিক থেকে একই সময়ে আরেকটা ফেরত আসা, তাই না? বুঝতে পারছো? তো এখানে যেহেতু কিছুই বলে দেওয়া নাই, আমরা যে কোনো একটা বলা আছে না, না প্রতিফলিত বলে দেওয়া নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বিপরীত দিক থেকে একই সময়ে দুইটা আসতেছে বলে না দেওয়া থাকলে একটা তরঙ্গ এই দিক থেকে যাচ্ছে, একই সময়ে বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ ফেরত আসতেছে, এইটা ধরে নিব। বুঝতে পারছো? তো চলো, প্রথম সমীকরণটা কি ছিল? এইটা ছিল y1, তাহলে y2টা কি হবে বলো? y2 আছে 0.5 5, তারপরে sin 800 পাই টি প্লাস 2 পাই বাই 0.5 গুণ x। বুঝতে পারছো? যদি তোমাকে বলে দিত একটা সমীকরণ প্রতিফলিত হয়ে ফেরত আসতেছে, তাহলে এখানে কি এক্সট্রা একটা মাইনাস আসতো, তাই না? তো এবার তোমার আলটিমেটলি এই দুইটার লব্ধি কি হবে? y ইকুয়াল y1 প্লাস y2। এবার এই দুইটা যোগ করবা, 0.5 sin 800 পাই টি মাইনাস 2 পাই বাই 0.5 x প্লাস 0.5 sin 800 পাই টি প্লাস 2 পাই বাই 0.5 গুণ x। আচ্ছা বলো, sin c প্লাস sin d সূত্র কি ছিল? 2 sin c প্লাস d বাই 2, এই দুইটা যোগ করবা, যোগ করলে এই যে এটা বাদ চলে যাবে, তাহলে 800 পাই টি আর আরেকটা কি cos c মাইনাস d বাই 2, এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে তোমার কি হবে? 800 পাই টি বাদ চলে যাবে, তাহলে 2 পাই বাই 0.5 গুণ x। তাহলে এটা এই দুইটা গুণ করলে 1 cos 2 পাই বাই 0.5 গুণ x sin 800 পাই টি। এটা কি বুঝছো সবাই? তাহলে এটা হচ্ছে লব্ধি তরঙ্গ। লব্ধি তরঙ্গের বিস্তার কত রাফি বলো? লব্ধি তরঙ্গের বিস্তার কোনটা এখানে? এই যে এটুকু হচ্ছে কি বলতো লব্ধি তরঙ্গের বিস্তার, আর এটা হচ্ছে আলটিমেটলি সমীকরণ, তাই না? তো এক্ষেত্রে খেয়াল করো, এখানে কি আসছে? সাইন ওমেগা টি, এটা আসছে না? বুঝতে পারছো? তাহলে ওমেগা সমান কত আসছে? 800 পাই টি। বুঝতে পারছো? 800 পাই, তাহলে ওমেগা সমান কি আসছে? 2 পাই এফ সমান কত? 800 পাই। তাহলে এফ এর ভ্যালু কত আসবে? 400 হার্টজ। কম্পাঙ্কের কথা বলছিলাম ভাই। তো কম্পাঙ্কই তো বের করতে বলছে। ওই তো ভাই, মানে সে সময় বেগের কথা বলছিলাম না, পুরো বুঝছো এটা? আর এখান থেকে আরেকটা কম্পাঙ্ক বের করবে, তাহলেই তোমার শেষ। বুঝছো এটা? আচ্ছা চলো এই টাইপের আরেকটা করাই। আচ্ছা তোমরা 13 নম্বর কোশ্চেনটা একটু দেখো তো, এখান থেকে 13 নম্বর কোশ্চেনটা একটু দেখো। দেখো, সানি লম্বা একটি তারের এক প্রান্ত দৃঢ় অবলম্বনে বেঁধে অন্য প্রান্তে ধরে উপরে নিচে আড়াআড়ি ভাবে দোলালো, এতে একটি তরঙ্গ তার বেয়ে অগ্রসর হলো এবং বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে আবার ফেরত আসলো। এক্ষেত্রে খেয়াল করো, তরঙ্গটা কি প্রতিফলিত হয়ে ফেরত আসছে, তাই না? এক্ষেত্রে একটা সামনে মাইনাস হবে। সানি উপর থেকে নিচে হাত দিয়ে 50 সেন্টিমিটার সরায় এবং এতে
0.25 সেকেন্ড লাগে। 3 মিটার লম্বা তারটি সম্মুখ তরঙ্গে অগ্রসর হয়ে অপর প্রান্তে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে। ওই দিন বায়ুর ঘনত্ব দেওয়া ছিল। আচ্ছা, এখানে খেয়াল করো, গ কোশ্চেনটা নাই, তো আমরা এটা আপাতত ইগনোর করি, চলো ঘটা করি। তেরোর ঘ কি বলছে? সানির তারটি যে স্থির তরঙ্গ তৈরি করে তার সমীকরণটা বের করতে বলছে, বুঝছো? তো যে সানির সমীকরণ এখানে দেওয়া নাই, তো আমরা সানির সমীকরণটা ধরে নিচ্ছি। ধরো হচ্ছে এটা তোমরা গতে বের করছো, 0.5 গুণ সাইন 2π/3 1.5t মাইনাস। হ্যাঁ, বের করা যাবে, তো আমরা এটা আপাতত বের করে নিচ্ছি না, আমরা ধরে নিচ্ছি এই সমীকরণটা কোশ্চেনে দেওয়া আছে। আমি জাস্ট স্থির তরঙ্গের জিনিসটা দেখাতে যাচ্ছি আর কি। আচ্ছা, সানির তরঙ্গটি যে স্থির তরঙ্গ সৃষ্টি করে তার সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো, এই একটা সমীকরণ, এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে এই সাইডে একটা তরঙ্গ যাচ্ছিল, তরঙ্গ বাধা পেয়ে এই সাইডে ফেরত আসে। তো যখন বাধা পেয়ে ফেরত আসে তখন y2টা কি হয় বলো? এক্ষেত্রে -0.5 সাইন 2π/3 1.5t প্লাস এক্স। দেখো, দুই টাইপের তরঙ্গ হয়। একটা আমরা কি বলছিলাম, যে এই সাইড দিয়ে একটা এই সাইডে যাচ্ছিল, একই সময় বিপরীত দিক থেকে এই সাইডে আরেকটা আসছে। এটার ক্ষেত্রে হয় এখানে এই মাইনাসটা আসে না, জাস্ট এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। আর যখন এই একই তরঙ্গ এই সাইডে গেল, বাধা পেয়ে বিপরীত দিকে ফেরত আসছে, তখন আমরা কি বলি, এখানে মাইনাসটা প্লাস হবে, আর এখানে প্লাস থাকলে একটা মাইনাস আসবে, আর মাইনাস থাকলে প্লাস আসবে। বুঝতে পারছো? তাহলে y সমান কি হবে? y1 মাইনাস y2। হ্যাঁ, এইটা ধরো কোশ্চেনে তো দেওয়া নাই, আমরা ধরে নিছি এই সমীকরণটা দেওয়া আছে। দেওয়া থেকে এবার আমি যাচ্ছি স্থির তরঙ্গের সমীকরণটা। 1.5 না তো 0.5। ও ভি, ল্যামডা সমান ভিটি, সরি ভি সমান এফ ল্যামডা দাও। আচ্ছা, এখানে কি বলে দিছে? উপর হাতটি সর্বোচ্চ 50। আচ্ছা, এখানে এ দেওয়া আছে 0.5, এতে টাইম লাগে হচ্ছে 0.25 সেকেন্ড। পিছে হতে উপরে হাতটিকে টেনে সর্বোচ্চ 3 মিটার লম্বা সমীকরণ। 3 মিটার লম্বা তারটির সম্মুখ তরঙ্গ হয়ে অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, ল্যামডা, হ্যাঁ হ্যাঁ, 3 মিটার লম্বা তোমাকে বলছে না তারটা, আর পৌঁছাইতে সময় লাগছে কতটুকু? পৌঁছাইতে সময় লাগছে কতটুকু? 2 সেকেন্ড লাগছে, তাই না? তার মানে 3 মিটার অতিক্রম করে হচ্ছে 2 সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম করবে হচ্ছে, দাঁড়াও এটা এভাবে না, 2 সেকেন্ডে হচ্ছে 3 মিটার অতিক্রম করে, তো 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? 3/2 মিটার। তাহলে ভি সমান হচ্ছে 1.5 মিটার। বুঝতে পারছো? ওইখান থেকে আসছে, তোমরা ধরে না সমীকরণ এটা দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমরা স্থির তরঙ্গটা দেখাইছি। স্থির তরঙ্গ কি করতে হবে? এদিকটা যোগ করে দিতে হবে। এবার 0.5 সাইন 2π/3 1.5t মাইনাস এক্স মাইনাস 0.5 সাইন টি 2π/3 1.5t প্লাস এক্স। এবার কি করবা? এই দুইটা এবার 0.5 কমন নিয়ে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলবা। কয়টা বাজে এখন দেখেন? আচ্ছা, তাহলে আজকে এটুকু পর্যন্তই থাক। তোমাদের খেয়াল করো, এখানে যে ম্যাথ আছে, ম্যাথগুলো সবগুলো আমি থিওরিতে কভার করছি, তো আমি এখান থেকে আর আলাদাভাবে ম্যাথ করাইতেছি না। কালকে তোমাদের নতুন চ্যাপ্টার পড়াবো, তো যাদের তোমরা এই ম্যাথগুলো নিজেরা করবা, কোথায় কি সমস্যা হয় এটা আমাকে বলবা। আর আগামী শুক্রবারে তোমাদের এই চ্যাপ্টার পরীক্ষা, তো যারা ক্লাসগুলো করো নাই তারা ওই আমি ইউটিউব চ্যানেল দিয়ে দিব না, ওইখান থেকে দেখে আসবা। এটা থাকবে।
আর কালকের পড়া মিস দিও না, কালকে নতুন চ্যাপ্টার শুরু করবো। আসসালামু আলাইকুম।